মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক তিনি, এই তো তার পরিচয়। কিন্তু তিনি এবার মহা ফাঁসা ফেসে গিয়েছেন। একই সঙ্গে তিনি আইপ্যাক সংস্থাটাকেও ফাঁসিয়ে দিয়েছেন। ইডি কর্তারা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছেন বলে শুনেছি, তাতে আইপ্যাককে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস তথা বন্দ্যোপাধ্যায় পরিবারও নাকি অনেক কুকাজ করেছে, এমন সন্দেহ তৈরি হয়েছে। আর তার জন্যই তো তিনি ছুটে গেছেন। এমনিতে তিনি যান না। এর আগে রাজীব কুমারের ক্ষেত্রে গেছিলেন, এবার প্রতীক জৈনকে বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু ইডি কর্তারা মনে করছেন আসলে প্রতীক জৈনকে বাঁচাতে তিনি যাননি, তিনি নিজেকেই বাঁচাতে গিয়েছিলেন। তার ওই সবুজ রঙের ফাইল যেটা তিনি কেড়ে নিয়েছেন, বলা হচ্ছে ফাইল চুরি করেছেন। সেই ফাইলে কি কি ছিল? স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল লেটার আমার কাছে আছে, আমি সেটা আপনাদের এক ঝলক দেখাবো। সবকিছু দেখার পর যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভয়ে ভীত এবং আইপ্যাক সংস্থাটি কেন সরে যেতে চাইছে এবং আইপ্যাকের ভিতরে যে ভাঙন শুরু হয়ে গিয়েছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন যে সকালবেলা 6টা নাগাদ আইপ্যাকের প্রতীক জৈন, যিনি কর্তা, অন্যতম কর্তা, ডিরেক্টর, তার বাড়িতে এবং অফিসে, সেক্টর 5 এর অফিসে যখন তল্লাশি চলছে, তার ঘন্টা চারেক বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে 2 জায়গায় ছুটে যান এবং কাগজপত্র নিয়ে চলে আসেন। আমি আপনাদের বলছি যে আধুনিক যে প্রযুক্তি, তাতে এই সময়টুকুর মধ্যে ইডি কর্তারা যা পাওয়ার সব পেয়ে গিয়েছেন। এতেই তাদের কাজ হয়ে যেত, তাতে রাজ্য সরকারকে ফাঁসানোর দরকার ছিল না। যদিও বেআইনিভাবে রাজ্য সরকারের অনেক ফাইল, অনেক নথি আইপ্যাকের দপ্তরে ছিল, সেগুলি মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন, তাকে আনতে দেওয়া হয়েছে। কিন্তু এইসবের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কয়লা তদন্তের, মানে কয়লা পাচার তদন্তের মধ্যে ঢুকে পড়ে তিনি যা যা করেছেন সেটা দিবালোকের মধ্যে করেছেন এবং স্পষ্ট হয়ে গিয়েছে এর মধ্যে তার কোনো স্বার্থ আছে। এটা কিন্তু অতিরিক্ত পাওনা, ইডি কর্তাদের কাছে এটা অতিরিক্ত পাওনা। তারা গিয়েছিলেন প্রতীক জৈন কয়লা পাচার চক্রে কতটুকু যুক্ত কি যুক্ত নয় এই সংক্রান্ত তথ্য দিতে, এই সংক্রান্ত তদন্ত করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেচে পড়ে এটা করলেন। কিন্তু যেচে পড়ে এত বড় অস্ত্র ইডির হাতে এবং রাজ্যের মানুষের হাতে, বিরোধী দলের হাতে তো বটেই, তিনি তুলে দিলেন কেন? এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বড়। আপনাদের আমি এক ঝলক দেখাবো এই চিঠিটা, আমি স্ক্রিনে বড় করে দেখাচ্ছি না। এই চিঠিতে এই প্রশ্নগুলো তোলা হয়েছে। ইডি কর্তারা ইতিমধ্যেই, আপনারা জানেন ইডি কেন্দ্রের অর্থ মন্ত্রকের অধীন যে রাজস্ব বিভাগ, তার অধীনের সংস্থা। কিন্তু যেহেতু একটা আইন শৃঙ্খলার প্রশ্ন তৈরি হয়েছে, তাই তাদের হেডকোয়ার্টারে পুরো রিপোর্ট পাঠানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রককেও একটি রিপোর্ট দিয়েছে সেদিন কি কি হয়েছিল। কিন্তু তাদের যে অফিসিয়াল তদন্ত, তার মধ্যে সবটা তো কখনো জানা সম্ভব নয়। তাতে এমন জিনিস পাওয়া গিয়েছে, দুবাই কানেকশন, মালয়েশিয়ার কানেকশন, সুইস ব্যাংকে টাকা জমিয়ে রাখার কানেকশন, যেটা গোপনে করে থাকেন, কুচক্রীরা করে থাকেন। এবং সেই সঙ্গে পাওয়া গেছে আইপ্যাক কোম্পানির 7টি জিএসটি। একটা কোম্পানির একাধিক জিএসটি নাম্বার থাকতেই পারে, কিন্তু এখানে কিছু কিছু বিষয়ের মধ্যে সন্দেহ দানা বাঁধছে তদন্তকারীদের মধ্যে। আমি আপনাদের না দেখিয়ে দেবো আজকে 7টি জিএসটি কোথায় কোথায় রয়েছে তার বিবরণ আমি দেখাবো। কারণ আইপ্যাক এখন যে জায়গায় পৌঁছে গিয়েছে তাতে এসবগুলো মানুষের জানা দরকার। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে কি আদৌ ইডির কিছু জানার ছিল? তিনি দাবি করছেন আমার মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম, 294 কেন্দ্রে তিনি কাকে প্রার্থী করবেন তার মাথায় থাকে। আমি দীর্ঘদিন রাজনৈতিক সংবাদের সঙ্গে যুক্ত আছি,
আমি জানি তিনি শেষ মুহূর্তের নাম বলেন, মন থেকে বলেন, শেষ মুহূর্তে লেখেন। এত তাড়াতাড়ি সেটা আইপ্যাকের অফিসে ছিল না। ইলেকশন স্ট্র্যাটেজি আইপ্যাক যেটা পরিচালনা করছে সেগুলো ছিল। সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া গেছে শুনুন, এসআইআর যেটা হচ্ছে, নির্বাচনের এসআইআর যাতে সুষ্ঠুভাবে না হয় তার জন্য এই শুনানি পর্ব এবং চূড়ান্ত যে ভোটার তালিকা তৈরি হবে তাতে কি করে গোঁজামিল করা যায়, কি করে অবৈধ ভোটারদের রেখে দেওয়া যায়, তার কিছু কনফিডেন্সিয়াল স্ট্র্যাটেজি ছিল যেটা পাওয়া গিয়েছে। সেটাই তদন্তের বিষয় নয়, কিন্তু পাওয়া গিয়েছে। ওই যে সবুজ ফাইলটা দেখেছেন আপনারা, দেখুন ছবিতে সবুজ ফাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসছেন। তারপর আপনারা সেই ভিডিও দেখে ফেলেছেন কিভাবে গোদরেজ ওয়াটার সাইড অফিস থেকে কারি কারি কাগজ, 2022 সালের কাগজ, ভোট তো 2026-এ, 2022 সালের ফাইল কোথা থেকে এলো সেসব একদম ধরছে না গাড়িতে, মুখ্যমন্ত্রীর গাড়িতে উপচে পড়ছে। কি ছিল এসআইআর এ কারচুপির যা স্ট্র্যাটেজি ছিল সেটা প্রকাশ্যে এসে গিয়েছে, এবং যেরকম প্ল্যান করা হয়েছিল তাতে বাংলার তথা দেশের বড় ক্ষতি হতে পারত, এমন বিষয়গুলো এসেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদের আগাম জানিয়ে রাখছি, খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক মিলিতভাবে গোটা রাজ্যের তৃণমূল নেতাদের প্রশিক্ষণ দিতে পারে। এরকম প্ল্যান ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, শেখাতে হবে কি কি করতে হবে, কারণ স্ট্র্যাটেজি প্রকাশ্যে এসে গেছে। এখন নতুন কিছু প্ল্যান হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তদন্তের মধ্যে কেন ঢুকলেন, ফাইলে কি ছিল? আমি একটু দেখে দেখেই বলি ফাইলে কি ছিল, কি রিপোর্ট দিচ্ছেন। এগুলো কিন্তু সন্দেহের তালিকা। সেখানে দেখা যাচ্ছে, দেখুন, দুবাই আর মালয়েশিয়া সফরের নানা রকম তথ্য পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আর যাই হোক সততার প্রতীক তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ টিদেশ খুব একটা যান না, সরকারি সফরে 1-2 বার গেছেন, কিন্তু এই দুবাই মালয়েশিয়া কে বেশি যায়? মুখ্যমন্ত্রীর ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জানি না বা ইডি কর্তারাও সম্ভবত এখনো জানেন না এই যে দুবাই মালয়েশিয়া ট্রিপের যে নথি পাওয়া গিয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিনা, হয়তো তারা পেয়েছেন, কিন্তু আমি যেটুকু জেনেছি সেটা পাওয়া গেছে। এবং পাওয়া গেছে সুইস ব্যাংকের রুট, কোথা থেকে কিভাবে টাকা যায়। দেখুন, সুইস ব্যাংক অনেক বড় ব্যাপার, সেই ব্যাংকের তথ্য গোপন রাখে তারা, কিন্তু তার কিছু রুট পাওয়া গিয়েছে যেখান দিয়ে টাকা যায়। হাওলায় টাকা এসেছে, এবং সবচেয়ে বড় কথা, মূলত যে তদন্তে ইডি গিয়েছিল যে কয়লা পাচার দুর্নীতি, তার টাকা কিভাবে এখান থেকে ওখান থেকে সেখান সরানো হয়েছে, তার অনেক সন্দেহজনক লেনদেনের খবর ইডি পেয়ে গিয়েছে। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া, কেড়ে নেওয়া, এটা কিন্তু পৃথক মামলা। এটার আদালত সিদ্ধান্ত নেবে সিবিআই তদন্ত হবে কিনা, আরো কি হবে কিনা, মুখ্যমন্ত্রী কেন করলেন, এসব আলাদা। কিন্তু কয়লা পাচার তদন্তের জন্য তো যাওয়া, তার অনেক কিছু পাওয়া গিয়েছে। এখান থেকেই তো প্যানিকটা, এখান থেকেই প্যানিক শুরু হয়েছে মমতা ব্যানার্জির। এরকম কিছু নয় তো যে এমন কিছু তথ্য আছে যে তথ্য তার নিজের নয়, কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের মুখোশ খুলে দেবে, তা না হলে কেউ ছুটে যায়, এইভাবে ছুটে যায় কোন মুখ্যমন্ত্রী? কয়লা পাচারের টাকা, তার পরিবারের বিভিন্ন মানুষের নাম এই প্রতীক জৈনের তদন্ত করতে গিয়ে উঠে আসবে, এরকম আশঙ্কা থেকেই কি তিনি গিয়েছিলেন? ইডির কাছে এসব প্রমাণ নাকি মিলে গিয়েছে, এই প্রশ্নগুলো উঠছে। এই ক্ষেত্রে আপনাদের আমি বলি, এই যে সংস্থাটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। এই সংস্থার একটি প্যান আছে, সেটাই দেখিয়ে মোট 7টি রাজ্যে তাদের জিএসটি নাম্বার তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, দিল্লি, গোয়া, ত্রিপুরা, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ। আপনারা একবার এই স্ক্রিনে দেখে নিন, পশ্চিমবঙ্গের জিএসটি, বিহারের জিএসটি, দিল্লি, গোয়া,
ত্রিপুরা, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, একটা কোম্পানির একাধিক জিএসটি নম্বর থাকায় কোনো আইনত বাধা নেই, কিন্তু সাধারণত কেউ করে না। রেজিস্টার্ড অফিস লাগে একটা জিএসটি নাম্বার নিতে, কিন্তু আইপ্যাকের রেজিস্টার্ড অফিসের ঠিকানা তাদের ওয়েবসাইট বা ইত্যাদি জায়গায় যে সব পাচ্ছি, যেখানে হচ্ছে কলকাতা হচ্ছে হেড অফিস, পাটনায় একটা অফিস আছে, আর বাকি জায়গায় কি কোনো অফিস দেখিয়ে জিএসটি করা হয়েছিল? প্রত্যেকটা জিএসটির জন্য আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট, পশ্চিমবঙ্গ থেকে যে টাকা উঠছে কিংবা পশ্চিমবঙ্গে যেসব খাতে খরচ করা হচ্ছে সেগুলোকে কি অন্য রাজ্যে খরচ দেখিয়ে এন্টিটি কেন এতগুলো, এটা ইডি কে ভাবাচ্ছে। আপনাদেরকে আমি দেখালাম একদম হাতে কলমে। থাকতে পারে অন্য রাজ্যে জিএসটি, কারণ জিএসটি যে রাজ্যের থাকবে সেই রাজ্য অর্ধেক পায়, বাকিটা কেন্দ্র পায় জিএসটি বাবদ পাওয়া টাকা। কিন্তু এত রাজ্যে কেন? সেই রাজ্যকে সুবিধা দেওয়ার জন্য। ইনি এমনও সন্দেহ করছে যে পশ্চিমবঙ্গে যে বিপুল কর্মী নিয়োগ করা হয়েছে তার একটা অংশকে হয়তো অন্যান্য রাজ্যে দেখানো হয়েছে, সেখানে তাদেরকে দেখিয়ে সেখানকার একটা যে কোনো একটা ভাড়ার বাড়ি, ছোট ঘর দেখিয়ে জিএসটি নাম্বার পাওয়া যায়। আমাদের যে ব্যবস্থা, একটা কোম্পানি খুলে তার একটা অফিস আছে দেখিয়ে খোলা যায়, এটা বেআইনি নয়, কিন্তু এটার মাধ্যমে বেআইনি কোনো কাজ করা হয়েছে কিনা সেই তদন্তটাও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে না এই আইপ্যাক ভাঙতে বসেছে। আইপ্যাকের 3 জন ডিরেক্টর, আমরা সবাই প্রতীক জৈনকে চিনি, এছাড়া আছেন ঋষিরাজ সিং এবং বিনেশ চান্ডেল। আমার কাছে যা খবর, এরা 3 জন 3 জায়গায় কাজ দেখতেন। বাংলাটা প্রতীক জৈন, এবং এই প্রতীক জৈন তৃণমূলের সঙ্গে জোট বেঁধে কোম্পানিকে ব্যবহার করে যে নানা রকম দুর্নীতিমূলক কাজ করছে বলে অভিযোগ, সেটায় বাকি 2 জন ডিরেক্টরের মত ছিল না। তারা এখন প্রতীক জৈনের থেকে সরে যেতে চাইছেন, আর প্রতীক জৈন বাধ্য হচ্ছেন বাকি ডিরেক্টরদের চাপে তৃণমূল থেকে দূরত্ব তৈরি করার। ইতিমধ্যে যে বিবৃতি দিয়েছে তাতে বলা হচ্ছে এই যে অভিযান হলো ইডির, তা খুবই দুর্ভাগ্যজনক এবং কঠিন, এবং আমরা উদ্বিগ্ন। এরপরে বলেছে আমরা সহযোগিতা করব, ইডির তদন্তে সহযোগিতা করব, এটা প্রতীক জৈনের কোম্পানি লিখেছে বাকি 2 ডিরেক্টরের চাপে। আর তারা যদি সহযোগিতা করে তাহলে কালীঘাটের কিছু হবে কি? ক্যামাক স্ট্রিটের কোনো সমস্যা তৈরি হবে নতুন করে? এমনি অনেক সমস্যা রয়েছে, এই প্রশ্নটা উঠছে। তারা বলেছে প্রয়োজনে ভবিষ্যতে আমরা সব রকম সাহায্য করব। প্রতীক জৈন গ্রেফতার হয়ে যেতে পারেন এমন একটা বদ্ধমূল ধারণা আইপ্যাকের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে, ফলে আইপ্যাকের চাকরি ছেড়ে দেওয়ার হিড়িক পড়ে গেছে। কিছু কিছু সংবাদ মাধ্যম প্রচার করছে এটা চলছে, প্রচুর কাজ হচ্ছে, তা নয়। আমার কাছে একটা তারিখ আছে 16ই জানুয়ারি, খুব তাড়াতাড়ি, সেই দিনকে আইপ্যাকের কি হয় আমাদের একটু নজরে রাখতে হবে। এখনো স্পষ্ট জানা যাচ্ছে না। তৃণমূল নেতা, জনপ্রতিনিধি, তাদেরকে কোনো রকম কোনো কাজকর্মে ব্যস্ত থাকতে বারণ করা হয়েছে। কি হবে সেদিনকে এটা জানতে পারলেই আপনাদের জানাবো। এবারে আইপ্যাক জানিয়েছে যে আমরা তো খুব ভালো সংস্থা, আমরা বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস, জেডিইউ এর মতো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছি। এখানে আপনাদের বলে দিই, যখন বিজেপির সঙ্গে কাজ করেছিল প্রশান্ত কিশোরের সংস্থা, তার নাম ছিল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এটা অনেক পরে পশ্চিমবঙ্গের ঠিকানা দিয়ে তৈরি হয়েছে ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। দুটোর মধ্যে ফারাক আছে। দ্বিতীয়টাতে প্রশান্ত কিশোর 2021 অব্দি তো ছিলেন, তার নাম গন্ধ নেই, প্রশান্ত কিশোরের। ফলে বিজেপির সঙ্গে যখন প্রশান্ত কিশোর কাজ করেছিলেন তখন সেটা ছিল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, তখন তার ঠিকানা দিল্লি, ব্যাঙ্গালোর ছিল, এখন কিন্তু কলকাতা। আরো একটা আশ্চর্যজনক বিষয় হলো এই নতুন কোম্পানিটা, এই যে ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড,
তারা কিন্তু তাদের যে ওয়েবসাইট সেখানে এখনো লিখে চলেছে, আজকেও আপনারা দেখুন, আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের, সেখানে লেখা রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। কেন? একটা কোম্পানির রেজিস্ট্রেশন নাম এক, সেখান থেকেই প্যান, 7খানা জিএসটি, কিন্তু তাকে ওয়েবসাইটে কেন ভুয়ো নাম ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি লিখতে হলো? এদিকে ভাবাচ্ছে। তদন্ত শুরু হয়েছিল কয়লা পাচারে, তার মধ্যে ঢুকে গেছে এই আইপ্যাকের নানা রকম খেলা কারচুপি, তার সঙ্গে ঢুকে গেছে পিসির এত উৎসাহ নিয়ে সেখানে চলে যাওয়া। কেন তিনি চলে গেলেন? এর পিছনে মূল কি বিষয়টা ছিল? মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে কি ছিল? কয়লা পাচার চক্রের যে গতিবিধি, মানি ট্রেল, মানে টাকা পয়সার লেনদেন, সেটা এখান থেকে ওখান, ওখান থেকে গোয়া, গোয়া থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, সবকিছু হয়ে দুবাই, মালয়েশিয়া, সুইস ব্যাংক, ভাবাচ্ছে। এবং সব থেকে বেশি এদিকে ভাবাচ্ছে যে এর সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের গভীর যোগাযোগ না থাকলে মুখ্যমন্ত্রী এইভাবে ঝাঁপিয়ে পড়তেন না। আমি আপনাদেরকে বলি, এর আগের রাজীব কুমার, একজন অবাঙালি পুলিশ কর্তা, তাকে যখন সিবিআই জেরা করতে গেছে তার বাড়িতে তল্লাশি, মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছিলেন, আইন ভেঙে আমলাদের নিয়ে, পুলিশ কর্তাদের নিয়ে ধর্নায় বসেছিলেন। আর এবার প্রতীক জৈন, ফিরহাদ হাকিমের বাড়িতেও তো ইডি তল্লাশি করেছিল। সম্প্রতি সুজিত বসুর বাড়িতে, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত মুখার্জি, মদন মিত্র, কেউ বাদ নেই। মুখ্যমন্ত্রী ছুটে গেছেন। এমনিতেই বাংলা বাঙালি করলেও তার একটু ওই অবাঙালিদের প্রতি, আমি আগে বলেছি, রাজ্যে যে আমলার তালিকা, তাতে দেখবেন না কোনো বাঙালি অফিসারের গুরুত্ব আছে। অনেকদিন পরে নন্দিনী দেবীকে মুখ্য সচিব করা হলো, অথচ তার আগের মনোজ পান্থ, তাকে আমাদের করের টাকায় রেখে দেওয়া হলো বেআইনি ভাবে। বেআইনি ভাবে মানে বলছি আইএএস কর্তা হিসেবে নয়, প্রাক্তন হয়ে গেছেন তিনি, তবু তাকে রেখে দেওয়া হয়েছে। বাঙালির মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়, তার একটা অসুবিধা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি অনেক কিছু এমন কাজ করেছিলেন যে একজন আইএএস কর্তা করতে পারেন না, তার জন্য তার পেনশন ইত্যাদি সুবিধা এখনো পান না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে, তার পরিবারকে টানেন, তার স্ত্রীকে চাকরির ব্যবস্থা করে দিতে হয়, সেটা ভিন্ন বিষয়। একজন বাঙালি এরকম আছেন, বাকি সব দেখবেন আপনারা। কেন? আচ্ছা, তিনি এরকম করে কেন ঝাঁপিয়ে পড়লেন না যখন আরজি করের আমাদের বোনটা মারা গেল? তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য, ওই পরিবারকে টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য, পারেননি। আমার বারবার মনে পড়ে কালীগঞ্জে ভোটে জেতার পর তার ভাইয়েরা যখন তামান্না খাতুনের মতো একটা বাচ্চা মেয়েকে মেরে দিল, তখন তিনি কেন ছুটে গেলেন না তামান্নার মায়ের কাছে? একবার বুকে জড়িয়ে ধরে তো সান্ত্বনা দিতে পারতেন। বাঙালির বিপদ তো কম নয়। মুর্শিদাবাদে যখন প্রতিমা বানানোর জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাস, পিতা পুত্রকে কুপিয়ে হত্যা করা হলো, কেন মুখ্যমন্ত্রী তাদের বাঁচাতে গেলেন না? বাংলার শিল্পগুলো যখন চলে যাচ্ছে, বাংলার ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে, তখন কেন মুখ্যমন্ত্রী বাংলাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন না, পড়েন না? তিনি কেন প্রতীক জৈনকে বাঁচাতে, রাজীব কুমারদের বাঁচাতে এরকম ঝাঁপিয়ে পড়েন বলুন? একের পর এক ঘটনা, হাঁসখালি থেকে শুরু করলে সন্দেশখালি, কত জায়গায় মা বোনেদের উপর এত অত্যাচার। পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে যেত শেখ শাহজাহান, তার ওখানেও যখন ইডি তল্লাশি করতে গেল, ইডির কর্তাদের, তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত হতে হয়েছে। আর এবার দেখা গেল, অনেকে বলছেন ইডি কেন তখন গ্রেপ্তার করে নিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন সিআরপিএফ কিছু করলো না? আমি বলছি আপনাদের, ইডি যদি তখন এইরকম কোনো পদক্ষেপ করত, ওখানে কোনো ক্যামেরা ছিল না, সংবাদ মাধ্যম ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় শটান এসে
নানা রকম অভিযোগ তুলতে পারতেন, এমনকি ইডি কর্তাদের হাতে তিনি লাঞ্ছিত হয়েছেন এই অভিযোগও তুলতে পারতেন। আর সিআরপিএফ বাধা দিলে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই পুলিশকে আর্জি জানাতেন, তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে এসো, হুইল চেয়ার নিয়ে এসো, আমি বাইরে বেরোবো কি করে। পারতেন। ছোট আঙারিয়া, কেশপুর, গড়বেতা, চমকাইতলা, তারপরে সিঙ্গুর, নন্দীগ্রাম, সব পর্বে আমি ছিলাম, প্রতিটি স্পটে ছিলাম। কোথায় কখন কি ঘটেছে কি ঘটেনি সব আমি চাক্ষুষ দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনকে বাঁচাতে যান। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে বাঁচাতে চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তামান্না খাতুনের জন্য কাঁদেন না, আরজি করের বোনটার জন্য কাঁদেন না, হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য কাঁদেন না। তিনি বাংলা যে অলক্ষীর জায়গা হয়ে গেছে, কোম্পানিগুলো চলে যাচ্ছে, তার জন্য উনি কাঁদেন না, ঝাঁপিয়ে পড়েন না। এটা না বড্ড ভাবায় জানেন। গত বছর নির্বাচনে, মানে 2021-এর নির্বাচনে, গত বছরও নয় গতবারের, তখন না এই আইপ্যাকের তৈরি করা স্লোগান ছিল বাংলা তার নিজের মেয়েকেই চায়। 2011 সালে সত্যি বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, কিন্তু গত 15 বছর ধরে যা চলেছে তাতে আমি জানি না আইপ্যাক বানাবে কিনা, বিজেপি বানাবে কিনা। আমার মনে মনে মানুষ কি চাইছে তাতে মনে হচ্ছে যেন বাংলা এই নিজের মেয়ের থেকে পরিত্রাণ চায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কিন্তু ভালো যাচ্ছে না। এবার তিনি যে ফেঁসে গেলেন তাতে তার পাশে দলের কেউ নেই। কোন নেতা মন্ত্রীকে এখনো পর্যন্ত দেখবেন না তারা প্রকাশ্যে কিছু বলছেন। তিনি বলে দিয়েছেন আইপ্যাকের অফিসই তার পার্টি অফিস, তিনি বলে দিয়েছেন প্রতীক জৈন তার দলের আইটি ইনচার্জ। তাহলে দেবাংশুর কি হবে? এই যে বলে দিয়েছেন, কোন নেতা পাশে নেই, এমনকি ভাইপো বাবু তেমন করে কিছু বলেননি, কারণ বলা যায় না। আমি স্থানীয় স্তরের জেলার নেতা মন্ত্রী যারা তৃণমূলের, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন কোন সেন্সিটিভ মানুষ তো এটাকে সমর্থন করতে পারে না। ফলে এখন যে উন্নয়নের পাঁচালী নিয়ে মানুষের দুয়ারে যাওয়ার জন্য পাড়ায় পাড়ায় তৃণমূল ঘুরছে, আইপ্যাকের সেই কর্মসূচিও ব্যর্থ। কেউ শুনতে চাইছেন না এখন উন্নয়নের পাঁচালী, তারা শুনতে চাইছেন ইডির ফাইলে কি ছিল। আমি সেটা যতটা সম্ভব আপনাদের জানালাম, যতটা জানতে পেরেছি আরো পারবো। এর আগেই আমি আইপ্যাকের নানা তথ্য আপনাদের জানিয়েছিলাম, এভাবে জানাতে থাকবো। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠিয়ে দেবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।